আচ্ছা, এই ভিডিওতে আমরা শেখার চেষ্টা করব মৌলের পর্যায়ভিত্তিক ধর্মের অনেক কিছু অ্যাটলিস্ট শেখার চেষ্টা করবো, ইনশাল্লাহ দেখা যায় করতে পারি। তো এই ভিডিওটা হচ্ছে তাদের জন্য যারা তোমার ধরো মৌলের পর্যায়ভিত্তিক ধর্মটা একবার রিভাইজ মানে চ্যাপ্টার পড়ে ফেলছে, এখন অ্যাডমিশনের জন্য রিভাইজ করতে যাচ্ছ খুব শর্ট টাইমে। তুমি কি কি পড়বা আর কি কি ইম্পর্টেন্ট জিনিসগুলো পড়বা, ওই জিনিসগুলো আমি তোমাকে এখানে আলোচনা করার চেষ্টা করব। আর ওই জিনিসগুলো তোমাকে এখানে হালকা পাতলা জিনিস শেখানোর চেষ্টা করবো। তুমি অ্যাটলিস্ট শিওর থাকো যে খুব অল্প সময় অনেক কিছু শিখতে পারবা বা অনেক কিছু রিভাইজ করতে পারবা, ঠিক আছে? আর যারা একদম ডিপলি পড়তে যাচ্ছে তাদের জন্য ভিডিওটা কিন্তু না, মানে যারা এইচএসসি লেভেল আছে তাদের জন্য ভিডিওটা না। তো দেখলে হয়তো ইম্পর্টেন্ট টপিকগুলো সম্পর্কে জানবা বা বেশি অনেক কিছু শিখবা, তবে তোমার পুরোপুরি কভার হবে না, ঠিক আছে? আমি মেইনলি এটাকে এমসিকিউ বেস করে বানাইতেছি, ঠিক আছে? আর হালকা পাতলা হয়তো রিটেনের জন্য একটু বলতে পারি। আচ্ছা, তো কেমিস্ট্রি চ্যাপ্টার 3 মৌলের পর্যায়ভিত্তিক ধর্ম, ঠিক আছে? তো মৌলের পর্যায়ভিত্তিক ধর্ম প্রথমে একদম শুরুতে কি আছে, আমাদের 4টা ব্লক আছে। 4টা ব্লক সম্পর্কে কথাবার্তা বলা আছে, যেমন আমরা 4টা ব্লককে চিনি: এস ব্লক, পি ব্লক, ডি ব্লক, আর একটা হচ্ছে কি এফ ব্লক। ওকে, আচ্ছা, এসপিডিএফ। তো এস ব্লকের সংজ্ঞাটা খুব ইজি। যাদের শেষ ইলেকট্রনটা এস অরবিটালে যাবে তাদেরকে আমরা বলতেছি কি এস ব্লক মৌল। যাদের শেষ ইলেকট্রনটা, ঠিক আছে, ইলেকট্রন বিন্যাসের শেষ ইলেকট্রনটা যদি কি করে, শেষ ইলেকট্রনটা যদি এস এ যায় তাকে আমরা বলি এস ব্লক, শেষ ইলেকট্রনটা যদি পিতে যায় তাকে বলি পি ব্লক, শেষ ইলেকট্রনটা যদি ডিতে যায় তাকে আমরা বলি ডি, আর শেষ ইলেকট্রনটা কোথায় যায়, যদি এফ ব্লকে যায় তাহলে এটাকে আমরা কি বলি, এফ অরবিটালে যায় তাহলে আমরা এটাকে বলি হচ্ছে কি এফ ব্লক। ওকে, আচ্ছা, তো এস অরবিটাল মানে এস ব্লক যা মৌলগুলো আছে তাদের ইলেকট্রন বিন্যাসগুলো হচ্ছে একটা জিনিস ফলো করবে। এদের ইলেকট্রন বিন্যাসগুলো দেখতে এইরকম মনে হবে, ঠিক আছে? আমি একটু লেখার চেষ্টা করি। এস ব্লকে যে মৌলগুলো আছে ওদের ইলেকট্রন বিন্যাসগুলো দেখতে মনে হবে NS1 থেকে 2। মানে এস অরবিটালে যদি একটা ইলেকট্রন থাকে তাইলেও সেটা এস ব্লক, এস অরবিটালে যদি দুইটা ইলেকট্রন থাকে তাইলেও সেটা কি এস ব্লক। ওকে, যেমন আমরা যদি উদাহরণ হিসেবে লিখি সোডিয়াম, সোডিয়ামের কয়টা ইলেকট্রন আছে? 11টা। তাইলে তার ইলেকট্রন বিন্যাস কিরকম? 1s2 2s2 2p কত 6। তাইলে কয়টা ইলেকট্রন গেছে? 2 2 4 2 আর 6 কত আসতেছে? 10, ঠিক আছে? এরপর হচ্ছে 3s কত হবে? 1। তার মানে শেষ ইলেকট্রনটা কোথায় গেছে? এস অরবিটালে গেছে, তার মানে সে একটা কি এস ব্লক মৌল, ঠিক আছে? তো এস এ একটা ইলেকট্রন থাকলেও এস ব্লক হবে, দুইটা ইলেকট্রন থাকলেও এস ব্লক হবে। ওকে, আচ্ছা, এখন যদি আমরা সিমিলারলি পি ব্লককে এইভাবে প্রকাশ করতে চাই, তার ইলেকট্রন বিন্যাসের এটাকে বলা যায় সাধারণ প্রকাশ, ঠিক আছে? ইলেকট্রন বিন্যাসে কিরূপ প্রকাশ? সাধারণ প্রকাশ। আচ্ছা, তাহলে এস ব্লকের ইলেকট্রন বিন্যাসটা সাধারণ প্রকাশ হবে এরকম: NS2NP1 থেকে 6। কি বললাম? NS2NP1 থেকে কত 6, ঠিক আছে? পি ব্লককে আমরা কিভাবে প্রকাশ করতে পারবো? NS2NP1 থেকে 6। উদাহরণ হিসেবে আমরা যদি ফসফরাসের দিকে তাকাই, ফসফরাসের ইলেকট্রন আছে কয়টা? 15টা। 1s2 2s2 2p কত 6, 3s2 তাহলে কয়টা গেছে? 12টা। 3p কত হবে? 3। তার শেষ ইলেকট্রনটা কোথায় গেছে? পি ব্লকে গেছে, তাই তাকে আমরা বলবো হচ্ছে কি পি অরবিটালে গেছে, তাই আমরা তাকে বলবো পি ব্লক মৌল। তার মানে পিতে যদি একটা থাকে তাইলেও সে পি ব্লক, দুইটা থাকলেও পি ব্লক, তিনটা থাকলেও পি ব্লক, চারটা থাকলেও, পাঁচটা থাকলেও, 6টা থাকলেও কি বলবো? পি ব্লক বলবো। ওকে, আচ্ছা, এরপরে থার্ডে কি আছে? ডি ব্লক। ওকে, ডি ব্লক। ওকে, আচ্ছা, ডি ব্লক সম্পর্কে যদি কথা বলি, ডি ব্লকের ইলেকট্রন বিন্যাসটা একটু অন্যরকম, ওদের মতো না। NS2N-1D 1 থেকে কত 10, ঠিক আছে? এস অরবিটালটা ফিল আপ থাকবে, তার আগের অরবিটালে যাবে, আগের অরবিটালে গিয়ে ডিতে একটা থেকে 10টা পর্যন্ত থাকতে পারবে। যখনই এক থাকলেও ডি ব্লক বলবো, দুইটা ইলেকট্রন থাকলেও ডি ব্লক, 4টা 5টা 10টা থাকলেও আমরা কি বলবো? ডি ব্লক। আচ্ছা, এটা কেন NS হয়ে এখানে N-1D তে গেছে এটা তোমরা খুব ইজিলি বুঝবা যখন আমরা একটা উদাহরণ লিখবো। যেমন আমরা উদাহরণ হিসেবে স্ক্যান্ডিয়ামে লিখলাম। স্ক্যান্ডিয়ামের কয়টা ইলেকট্রন আছে? 21টা। তার ইলেকট্রন বিন্যাস যদি তুমি করো, আর্গন পর্যন্ত কিন্তু কি পাবা? সেম পাবা। আর্গনের কয়টা ইলেকট্রন আছে? 18টা। তার মানে 18 পর্যন্ত ইলেকট্রন বিন্যাস সেম। এরপরে ইলেকট্রনটা কোথায় যাবে? আমরা জানি যে 3d আর 4s এর মধ্যে ইলেকট্রন সবসময় 4s এ আগে প্রবেশ করে। 4s এ কয়টা ঢুকবে? 2টা। তাহলে কয়টা হয়েছে? 18 আর 2 কত 20। এরপর ইলেকট্রনটা কোথায় ঢুকবে? 3d তে। তাহলে এখন দেখো শেষ ইলেকট্রনটা কিন্তু কোথায় গেছে? d তে গেছে। আর d তে যাওয়ার কারণে আমরা তাকে কি বলতেছি? ডি ব্লক। এখন একটু খেয়াল করো, তার ইলেকট্রন বিন্যাসের প্যাটার্নটা ফলো করো। সে কিন্তু আগে 4s এ গেছে, তারপরে 3d তে গেছে। তো এই 4s টাকে আমরা ns বলতেছি, এবং তার আগের ঘরে আসার কারণে N-1D 1 থেকে 10 বলতেছি। ব্যাপারটা কি বুঝতে পারছো? কেন এটার ইলেকট্রন বিন্যাসটা এরকম? NS2N-1D 1 থেকে 10। ওকে, ব্যাপারটা আশা করি তোমরা ধরতে পারছো। তাহলে আমাদের এস ব্লকের ইলেকট্রন বিন্যাসের সাধারণ রূপটা হচ্ছে NS1 থেকে 2, আর পি ব্লকেরটা হচ্ছে NS2NP1 থেকে 6, ঠিক আছে? তারপর হচ্ছে কি NS2N-1D 1 থেকে 10, আর এফ ব্লকটা বলতেছি, একটু দাঁড়াও। আচ্ছা, এস আর পি এদেরকে আমরা বলি হচ্ছে কি রিপ্রেজেন্টেটিভ মৌল। ওকে, প্রতিনিধিত্বকারী মৌল বলে বাংলায় কি? প্রতিনিধিত্বকারী মৌল, ঠিক আছে? এটা একটা এমসিকিউতে প্রায় সময় আসে। প্রতিনিধিত্বকারী মৌল কাকে, মানে কোন কোন ব্লককে বলা হয়? এস ব্লক আর পি ব্লককে একত্রে কি বলা হয়? প্রতিনিধিত্বকারী মৌল। ওকে, আচ্ছা, আমরা এস অরবিটাল, এস ব্লক দেখলাম, পি ব্লক দেখলাম, ডি ব্লক দেখলাম, এবার আমরা এসে এফ ব্লকে। ওকে, আচ্ছা, এফ ব্লকটা কিরকম হবে? সেম।
জাস্ট ns2 n-1d 1 0 1 2, ঠিক আছে, তারপরে n-2 f কি হবে 1 থেকে 40। আচ্ছা জিনিসটা একটু তোমার কাছে অদ্ভুত লাগতে পারে, আমি ঠিক শিওর না 0 1 2 ছিল কিনা, একটু দেখা লাগবে। এস ব্লক, পি ব্লক, ঠিক আছে, ডি ব্লক, দেন আসছিল আমাদের এফ ব্লক। হ্যাঁ, ns2 n-1d 0 1 2 n-2 f 1 থেকে 40। আচ্ছা জিনিসটা কেন এরকম আমি তোমাকে একটু বোঝানোর চেষ্টা করি। প্রথমে আমরা একটু এস থেকে আসি। এস হয়েছে কয় নাম্বার গ্রুপে আছে বলতো? এস ব্লকের মৌলগুলো 1 নাম্বার আর 2 নাম্বার গ্রুপে আছে। কয় নাম্বার গ্রুপে? 1 নাম্বার আর 2 নাম্বার গ্রুপ। আচ্ছা পি ব্লকের মৌলগুলো কত থেকে কত পর্যন্ত আছে? 13 থেকে 18 নাম্বার গ্রুপে আছে। কয় নাম্বার গ্রুপ থেকে কয় নাম্বার গ্রুপ পর্যন্ত? 13 থেকে 18 নাম্বার। ডি ব্লকের মৌলগুলা 3 থেকে 12 নাম্বার গ্রুপ পর্যন্ত আছে। প্রশ্ন হলো এফ ব্লকটা গেল কই? পর্যায় সারণীতে এস ব্লকের অবস্থানটা কই? আমি একটু তোমাকে আবার একটু পড়ানোর চেষ্টা করি। এস ব্লকটা কয় নাম্বার গ্রুপ? 1 নাম্বার গ্রুপ আর 2 নাম্বার গ্রুপ। পি ব্লকটা 13 থেকে 18, মানে একদম শেষের দিকে যে গ্রুপগুলো ব্লকগুলো আছে 13 থেকে 18। আমি পর্যায় সারণী খুললে মনে খুব সহজে তোমরা জিনিসটা দেখতে পারবা। ওকে, পর্যায় সারণী আশা করি পাবো এখানে। পর্যায় সারণীটা ছিঁড়ে গেছে, আসলে কিছু বলার নাই। এইচ ব্লকে আচ্ছা কি বলতেছিলাম, এইচ ব্লক কয় নাম্বার গ্রুপে? 1 নাম্বার গ্রুপ আর 2 নাম্বার গ্রুপ। পি ব্লকটা কয় নাম্বার গ্রুপ থেকে কত নাম্বার থেকে থাকবে? 13 থেকে 18তে। আর মাঝখানে এগুলো আছে যেগুলো 3 থেকে 12, ওইখানে চলে যাবে কে? ডি ব্লক। আচ্ছা তাহলে প্রশ্ন হলো এফ ব্লকটাকে আমি একটা পর্যায় সারণীর ডেমো আঁকার চেষ্টা করি। এরকম একটা কিছু ছিল তাই না? এই প্রথম দুইটা গ্রুপে কে কে আছে? এইচ ব্লক। এই যে 13 থেকে 18 পর্যন্ত আছে পি ব্লক, আর মাঝখানে আছে কে? ডি ব্লক। আচ্ছা তোমরা কি দেখছো পর্যায় সারণী বাদেও নিচে আর দুইটা বক্স আছে একদম আলাদা করা? একটাকে আমরা বলি ল্যান্থেনাইট সিরিজ আর একটাকে আমরা বলি হচ্ছে কি অ্যাক্টিনাইট সিরিজ, ঠিক আছে? এই যে দুইটা গ্রুপ আছে বা মানে দুইটা পর্যায় আছে আর 14টা গ্রুপ আছে, এদেরকে আমরা বলতেছি কি? এফ ব্লক। ওকে, খেয়াল করো, এদেরকে আমরা নিচে যে ব্লকটা আছে ওই ব্লকটাকে আমরা কি বলতেছি? এফ ব্লক। তাহলে এই দিকে আছে এস ব্লক, এই দিকে আছে পি ব্লক, এই দিকে আছে ডি ব্লক, আর একদম শেষে দুইটা আলাদা গ্রুপ আছে, দুইটা আলাদা পর্যায় আছে, ওদেরকে আমরা কি বলতেছি? এফ ব্লক। এখানে টোটাল কয়টা পর্যায় আছে? এখানে 7টা পর্যায় আছে আর 18টা গ্রুপ আছে, এটা আমরা সবাই জানি। আর এখানে কয়টা পর্যায়? 2টা পর্যায় আর কয়টা গ্রুপ? 14টা গ্রুপ। এটা কিন্তু এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা এবার একটু খেয়াল করো, এদেরকে আমরা পর্যায় সারণীর নিচে কেন স্থান দিলাম? তারা কি কোনো খারাপ কিছু কাজ করছে? হ্যাঁ, তারা একটা খারাপ কাজ করছে, তাদের একটা ব্যতিক্রম হওয়ার কারণে আমরা তাদেরকে পর্যায় সারণী থেকে বাইর করে ফালাই দিচ্ছি, ঠিক আছে? তারা ব্যতিক্রমটা কি? তাদেরকে এখানে দেখা যায় যে ডিতে একটা ইলেকট্রন, 2টা ইলেকট্রন অথবা 0টা ইলেকট্রন থাকা অবস্থায় সে ডি অরবিটালটা ফিল আপ না করে এফে চলে যায়। তারা ব্যতিক্রম হচ্ছে এই কারণে, তাদের ফিল আপ করার কথা ছিল ডিটা, কিন্তু তারা ফিল আপ না করে কোথায় চলে গেছে? এফে চলে গেছে, ঠিক আছে? এই এফে চলে যাওয়ার কারণে তারা কি হয়েছে? ব্যতিক্রম হয়ে গেছে এবং তাদের পর্যায় সারণী থেকে তারা বাইরে অবস্থান করতেছে। তাহলে এবার একটু খেয়াল করো, তাদের ইলেকট্রন বিন্যাসটা ns2 n-1d 0 1 2, মানে ডিতে 0টাও থাকতে পারে, মানে নাও থাকতে পারে, একটা থাকতে পারে, 2টা থাকতে পারে। এমন অবস্থায় এফ এ একটা থাকলে সেটা এফ ব্লক, 2টা থাকলেও সে এফ ব্লক, 3টা থাকলেও এফ ব্লক, 14টা থাকলেও কি হবে? এফ ব্লক। ওকে, আচ্ছা তো এদেরকে আমরা কি বলি? এদেরকে আমরা বলি হচ্ছে বিরল মৌল, ঠিক আছে? আর এদেরকে আমরা কি করছি? পর্যায় সারণীর একদম নিচে স্থান দিছি, ঠিক আছে? তাহলে একটু খেয়াল করো। আচ্ছা এখন তোমার একটা এমসিকিউ প্রায় সময় আসে যে এস ব্লকের টোটাল মৌল কয়টা আছে? এস ব্লকের টোটাল মৌল কয়টা? এস ব্লকের টোটাল মৌল হচ্ছে 14টা। কয়টা? 14টা। এস ব্লকের টোটাল মৌল কয়টা আছে? 14টা। খেয়াল করো। পি ব্লকের টোটাল মৌল কয়টা আছে? 36টা। খেয়াল করো, পি ব্লকে কয়টা মৌল আছে? 36টা। ডি ব্লকে কয়টা মৌল আছে? 41টা। কয়টা আছে? 41টা। আচ্ছা তারপরে এফ ব্লকের টোটাল মৌল আছে কয়টা? 27টা, ঠিক আছে? এগুলো কিন্তু এমসিকিউর জন্য খুব ইম্পর্টেন্ট যে কথাগুলো বলতেছি। 27টা কেন তোমাকে আমি হিসাব দিতেছি, দেখো এখানে কয়টা গ্রুপ আছে? 14টা গ্রুপ। কয়টা পর্যায়ে? 2টা। তাহলে 14 দুগুণে কত আসে? 28। তাহলে একটা গেল কই? একটা তোমার চলে গেছে ওই যে তোমার এই ডি ব্লকে। এটার মধ্যে আবার ব্যতিক্রম আছে, মানে ছিল তার থাকার কথা ছিল এফ এ, কিন্তু সে চলে আসছে ডিতে, তাই 40 আর একটা কি হয়েছে? 41। আর এই সিরিজগুলোকে আমরা বলতেছি ল্যান্থেনাইট সিরিজ আর অ্যাক্টিনাইট সিরিজ, ঠিক আছে? একটু খেয়াল করো। তাহলে আমরা আশা করি অনেকগুলো জিনিস জানতে পারছি পর্যায় সারণী সম্পর্কে। 4টা ব্লক আছে এসপিডিএফ। আচ্ছা তো এই যে ব্লকগুলা বললাম, এই ব্লকগুলা তোমার একটা পার্থক্য আসে প্রায় সময়, কম্পারিজন, ঠিক আছে? কম্পারিজন আকারে পড়লে তুমি খুব ইজিলি পড়তে পারবা। যেমন আমি তোমাকে এখানে একটু আলাদা করে রাখার চেষ্টা করছি কম্পারিজনগুলা। প্রথমত একদম শুরুতে কি দেখতেছি? এস ব্লকের ইলেকট্রন বিন্যাস, ঠিক আছে? এস ব্লকের ইলেকট্রন বিন্যাস কেমন? ns1 থেকে 2, এটা অলরেডি বলে ফেলছি। পি ব্লকের ইলেকট্রন বিন্যাস কেমন? ns2 np 1 থেকে 6, অলরেডি বলে ফেলছি। ডি ব্লকের ইলেকট্রন বিন্যাসটা কিরকম? ns2 n-1d 1 থেকে 10। কেন আমি এফ ব্লকটাকে পার্থক্যের মধ্যে রাখলাম না? কারণ হচ্ছে সে অলরেডি একটা এক্সেপশনাল কেস, তাকে আর পার্থক্যতে ইনক্লুড করার দরকার হবে না।
ঠিক আছে, তার মধ্যে তেমন তার বৈশিষ্ট্যগুলো তেমন একটা পরীক্ষা এমসিকিউতে জিজ্ঞেস করে না। ঠিক আছে, যেগুলো লাগবে ওগুলো আমি তোমাকে বলে দিব। আচ্ছা, এস ব্লকে মৌল আছে কয়টা? 14টা। পি ব্লকে কয়টা আছে? 36টা। ডিতে কয়টা আছে? 41টা। আচ্ছা, পর্যায় সারণীতে অবস্থান, পর্যায় সারণীতে এদের অবস্থান কোথায় তোমাকে যদি আমি একটু দেখাই, এস ব্লকের অবস্থানটা কি পর্যায় সারণীর বাম দিকে না? তাহলে আমরা এটাকে বলতে পারি পর্যায় সারণীর অবস্থান কোথায়? বামে। এরপর আসছে পি ব্লক, পি ব্লকটার অবস্থান কোন দিকে? পর্যায় সারণীর ডান দিকে। ঠিক আছে, আর ডি ব্লক, ডি ব্লকটাকে আমরা কোথায় বলতে পারি? মাঝামাঝি। ওকে, কোথায় বলতে পারি? মাঝামাঝি। আচ্ছা, গলনাঙ্ক স্ফুটনাঙ্ক। ঠিক আছে, গলনাঙ্ক স্ফুটনাঙ্ক একটা খুব ইম্পর্টেন্ট টপিক। এটার একটা ডিটেলস ভিডিও তুমি আমার চ্যানেলে অ্যাডমিশন সিরিজে কেমিস্ট্রির প্লেলিস্টটা যদি চেক করে থাকো, গলনাঙ্ক স্ফুটনাঙ্কের একটা ভিডিও ডিটেলসে পাই যাবা। এখন তোমাকে আপাতত বোঝার জন্য বলি, গলনাঙ্ক স্ফুটনাঙ্ক হচ্ছে কি আকারের সাথে ব্যস্তানুপাতিক। আকারের সাথে কি হবে? গলনাঙ্ক স্ফুটনাঙ্কটা আকারের সাথে কি হবে? ব্যস্তানুপাতিক হবে। আকার যত ছোট হবে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক তত কি হবে? বেশি হবে। আপাতত এটা মাথায় রাখো। কি বলতেছি? গলনাঙ্ক স্ফুটনাঙ্কটা আকারের সাথে ব্যস্তানুপাতিক, মানে আকার যত ছোট গলনাঙ্ক স্ফুটনাঙ্ক তত বেশি। আর আমরা একটা জিনিস জানি, পর্যায় সারণীর বাম থেকে ডান দিকে যত যাব আকারটা তত কি হইতে থাকবে? ছোট হইতে থাকবে। ঠিক আছে, পর্যায় সারণীর এই বাম থেকে যত ডান দিকে যেতে থাকবো আকার তত কি হইতে থাকবে? ছোট হইতে থাকবে। তাহলে বলো তো, এস, ডি আর এই পি, এদের মধ্যে সবচেয়ে ছোট আকার কার? সবচেয়ে ছোট হচ্ছে পি, ডি হচ্ছে মাঝামাঝি, আর এস হচ্ছে সবচেয়ে বড়। এটা কি আমরা বুঝতে পারি নাকি পারি না? পারি। এটাও কিন্তু একটা পার্থক্যের মতো আসে। ঠিক আছে, আকারের দিক থেকে সবচেয়ে ছোট কি হবে? পি, তারপরে হবে ডি, তারপরে হবে সবচেয়ে বড় হবে কি? এস। ওকে, আচ্ছা, এখন যদি আমরা গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বলি তাহলে সবচেয়ে বেশি কার হবে? পি এর। এই নিয়রটা মাঝামাঝি হবে আর এর হবে সবচেয়ে কম। ঠিক আছে, তাহলে আমরা সোজা হিসাব, গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কার সবচেয়ে কম? গলনাঙ্ক স্ফুটনাঙ্ক সবচেয়ে কম হচ্ছে এস এর। এটাটা মাঝামাঝি, সরি, এটা ডি এরটা মাঝামাঝি, আর এরাটা হচ্ছে কি সবচেয়ে বেশি। আচ্ছা, এবার হচ্ছে আয়নীকরণ শক্তি। আয়নীকরণ শক্তিটা একটু বলে ফেলি। আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি এবং তড়িৎ ঋণাত্মকতা। ঠিক আছে, আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি, তড়িৎ ঋণাত্মকতা, এই তিনটা হচ্ছে কম্বো প্যাক। কম্বো প্যাক মানে কি? এই তিনটা একই সাথে চেঞ্জ হয়। ঠিক আছে, এটা যদি বেশি হয় এটাও বেশি হবে, এটাও বেশি হবে, এটা কম হইলে এটাও কম, এটাও কম, এটা মাঝামাঝি হইলে এটাও মাঝামাঝি, এটাও মাঝামাঝি। ঠিক আছে, কি বললাম? এই তিনটা কিন্তু কম্বো প্যাক। কিন্তু গলনাঙ্ক স্ফুটনাঙ্কের মধ্যে একটা ব্যতিক্রমের একটা ব্যাপার আছে, এই জিনিসটা তুমি ভিডিওতে গেলে ডিটেলসে জানবা। আচ্ছা, আয়নীকরণ শক্তির মধ্যে হালকা পাতলা ব্যতিক্রম আছে, তবে অত বেশি নাই। গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কিন্তু হুটহাট চেঞ্জ হয়ে যায়। কেন চেঞ্জ হয় ওইটা ব্যতিক্রম সম্পর্কে তোমাকে ওখানে ভিডিওতে মোটামুটি বলার চেষ্টা করছি। ঠিক আছে, তো আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি, তড়িৎ ঋণাত্মকতা। ঠিক আছে, তো এইটাও হচ্ছে কি তোমার আকারের সাথে ব্যস্তানুপাতিক। এটাও কি আকারের সাথে ব্যস্তানুপাতিক। জিনিসটা কেন হইতেছে? যখন আমাদের ইলেকট্রন আসক্তি, আয়নীকরণ শক্তি, তড়িৎ ঋণাত্মকতা আসবে ওই সময় আমি আবার একটু তোমাকে বলার চেষ্টা করব। এখন আমরা জাস্ট একটু হালকা করে বলতেছি যে ইলেকট্রন আসক্তি, আয়নীকরণ শক্তি এবং তড়িৎ ঋণাত্মকতা এটা হচ্ছে কি আকারের ব্যস্তানুপাতিক। আকার যত ছোট হবে ইলেকট্রন আসক্তি, আয়নীকরণ শক্তি, তড়িৎ ঋণাত্মকতা কি হবে? তত বেশি হবে। ঠিক আছে, তার মানে এই তিনজনের মধ্যে সবচেয়ে আকার ছোট হচ্ছে পি, তার মানে সবচেয়ে বেশি হচ্ছে কি? সবচেয়ে বেশি আয়নীকরণ শক্তি কার? পি এর। আর এস এর হচ্ছে কি সবচেয়ে কম, আর এটারটা হচ্ছে কি মাঝামাঝি। ঠিক আছে, ইলেকট্রন আসক্তিও সেম, ওরটা সবচেয়ে বেশি, তড়িৎ ঋণাত্মকতাও সেম, তারটা সবচেয়ে বেশি, এটারটা সবচেয়ে কম, এটারটা সবচেয়ে কম, আর এটারটা সবচেয়ে মাঝামাঝি। ওকে, আর তড়িৎ ধনাত্মকতা এটা হচ্ছে তড়িৎ ঋণাত্মকতার উল্টা। এর যেহেতু তড়িৎ ঋণাত্মকতা কম, তাইলে এর তড়িৎ ধনাত্মকতা সবচেয়ে কি হবে? বেশি। ব্যাপারটা কি বুঝতে পারছো? এর তড়িৎ ধনাত্মকতাটা কি হবে? বেশি হবে। ঠিক আছে, এস ব্লকের। পি ব্লকেরটা সবচেয়ে কম হবে, আর ডি এরটা সবচেয়ে কি হবে? মাঝামাঝি। ওকে, আচ্ছা, এবার হচ্ছে জারণ বিভব। জারণ বিভব, জারণ বিভবটা কি হবে? খেয়াল করো, জারণ বিভবটা আবার কিন্তু সমানুপাতিক। সমানুপাতিক মানে কি? এস এর জারণ বিভবটা সবচেয়ে বেশি। ঠিক আছে, আর এর জারণ বিভবটা সবচেয়ে কম, আর এটা হচ্ছে কি মাঝামাঝি। আচ্ছা, জারণ বিভব সম্পর্কে আমরা এখনই পড়বো, মানে এখনই বোঝার চেষ্টা করবো জারণ বিভবটা কেন বেশি, কারণ জারণ বিভব সম্পর্কে সামনে আর ডিটেলসে কথা বলবো না। আচ্ছা, জারণ বিভব মানে কি বলতো? জারণ মানে কি? ইলেকট্রন ত্যাগ করার প্রবণতা। কিসের প্রবণতা? ইলেকট্রন ত্যাগ করার প্রবণতা। ওকে, জারণ মানেটা কি? ইলেকট্রন ত্যাগ করার প্রবণতা। এখন আমাকে একটু বলো সিম্পলি, যার আকার বড় সে কি ইলেকট্রন ত্যাগ করবে বেশি, নাকি যার আকার ছোট সে বেশি ইলেকট্রন ত্যাগ করবে? অবশ্যই যার আকার বড়। দেখো, যার আকার বড় একটা আকার ছোট, এই ইলেকট্রনকে বেশি আকর্ষণ করতেছে নাকি এই ইলেকট্রনকে বেশি আকর্ষণ করতেছে? অবশ্যই যে ছোট সে বেশি ইলেকট্রনকে আকর্ষণ করতেছে। তার মানে ইলেকট্রন ত্যাগ করার প্রবণতা অবশ্যই বেশি হবে কার? যেটা বড়, কারণ সেই ইলেকট্রনকে কম আকর্ষণ করতেছে, আর কম আকর্ষণ করার কারণে সেই ইলেকট্রন ত্যাগ করার প্রবণতাটা কি হবে? বেশি। তার মানে এসপিডি, মানে এসপিডি এর মধ্যে আমরা জানি যে এস এর আকারটা সবচেয়ে বড়, তার মানে তার জারণ বিভবটা কি হবে? বেশি, কারণ সে খুব সহজে কি করতে পারবে? ইলেকট্রনটাকে ত্যাগ করতে পারবে। আচ্ছা, পি এর আকারটা সবচেয়ে ছোট, তাহলে সে সহজে ইলেকট্রন ত্যাগ করবে না, তাহলে তার জারণ বিভব হচ্ছে কি? কম। আর এটা তো অলওয়েজ মাঝামাঝি, কারণ এই দুইজনের মাঝামাঝিতে পড়ে গেছে, তাই তার সবকিছু বৈশিষ্ট্যই মোটামুটি মাঝামাঝি আসতেছে। ঠিক আছে, আর
আশা করি আমাদের এখানে কোনো সমস্যা নাই। এস ব্লক কয় নাম্বার গ্রুপে আছে অলরেডি বলে ফেলছি, 1 আর 2। পি আছে কততে? 13 থেকে 18তে। ডি কততে আছে? তোমার 3 থেকে 12তে। ওকে, আচ্ছা এফ এর জন্য কিছু বৈশিষ্ট্য লাগবে যেগুলো হচ্ছে কি ইম্পর্টেন্ট। এফ ব্লকের খুব একটা ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য হচ্ছে কি, এদের অনেকগুলো জারণ অবস্থা পাওয়া গেল, +4 জারণ অবস্থাটা খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, +4 জারণ অবস্থা পাওয়া যায়। ঠিক আছে, এদের ম্যাক্সিমাম গুলো কি আমরা কিভাবে পাবো, মানে প্রকৃতিতে +4 জারণ অবস্থা পাওয়া যায়। ঠিক আছে, আর এদেরকে বিরল মৃত্তিকা মৌল বলে। একটু আমি তোমাকে দেখানোর চেষ্টা করি, সবগুলো জিনিস তো মনে নাই। এস গেল, পি গেল, ডি গেল, দেন এফ। ঠিক আছে, এফ এ তোমাকে কি বলতেছে, এগুলো সবগুলো কি হবে, উচ্চ তড়িৎ ধনাত্মক এবং সক্রিয় ধাতু। এটা খুব ইম্পর্টেন্ট একটা বৈশিষ্ট্য। এরা সবচেয়ে বেশি কি হবে, সবচেয়ে তড়িৎ ধনাত্মক এবং অত্যন্ত সক্রিয় ধাতু। এদের উচ্চ গলনাঙ্ক স্ফুটনাঙ্ক দেখা যাবে এবং একাধিক জারণ অবস্থা দেখা যায়, যদিও +3টা গুরুত্বপূর্ণ আছে। এখানে একটু ভুল হয়েছে, এটা +3টা গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এদের সবচেয়ে গুরুত্বপূর্ণ জারণ অবস্থা কত? +3। ঠিক আছে, আর এদের বেশিরভাগ যৌগ কঠিন এবং এগুলো কি বেশিরভাগ তেজস্ক্রিয় হয়, এটা অলরেডি আমরা জানি, কারণ পর্যায় সারণীর একদম নিচে আলাদা করে দেওয়া আছে, মানে কি তারা ব্যতিক্রম। আর এটা সবচেয়ে বেশি তেজস্ক্রিয়। তোমরা জানো যে ল্যাথেনাইট সিরিজ আর অ্যাক্টিনাইট সিরিজ, এগুলোকে আমরা আলাদা করে রাখছি। ঠিক আছে, এদের উচ্চ ঘনত্ব দেখা যায়, এগুলো তেজস্ক্রিয় মৌল, জটিল যৌগ গঠন করে, আবার রঙিন যৌগ গঠন করে। এটা প্যারাচম্বক প্রকৃতির হয়, +3 জারণ অবস্থাটা বেশি অবস্থায় দেখা যায়। ঠিক আছে, তো এই জিনিসগুলো একটু হালকা পাতলা দেখার চেষ্টা করবো, তাইলে মোটামুটি কাজ হবে। ঠিক আছে, আচ্ছা আমরা এখানে আরেকটা বৈশিষ্ট্য অ্যাড করতে পারি। এই এস ব্লকের মৌলগুলো হচ্ছে কি ধাতু হয়। এস ব্লকের মৌলগুলো কি হয়? ধাতু। সবগুলোই ধাতু হবে। এস ব্লকের মৌলগুলো কি হবে? ধাতু। ঠিক আছে, পি ব্লকের মৌলগুলো বেশিরভাগই কি হবে? অধাতু। ঠিক আছে, এস ব্লকের মৌলগুলো সবগুলাই ধাতু, পি ব্লকের বেশিরভাগ মৌলই কি হবে? অধাতু। আর ডি ব্লকের মৌলগুলো মোটামুটি ধাতু আর অধাতুর মাঝামাঝিতে পড়ে গেছে না, তবে এখানে বেশিরভাগ ধাতু হইলেও কিছুটা অধাতু আছে, অল্প কয়েকটা অধাতু আছে। ঠিক আছে, কি বললাম, এখানে এস ব্লকে যারা হবে তারা বেশিরভাগই কি হবে, মানে সবগুলো ধাতু। পি ব্লকেও মানে ম্যাক্সিমাম অধাতু, তাও কয়েকটা কি আছে? ধাতু আছে। আর ডি ব্লকে বেশিরভাগই ধাতু, কিছু আবার অধাতু আছে। ওকে, আচ্ছা যারা ধাতু তারা অবশ্যই কি হবে? এসিড হবে না ক্ষার হবে? অবশ্যই এরা ভালো ক্ষার হিসেবে কাজ করে, আর এরা অবশ্যই কি হিসেবে কাজ করে? ভালো এসিড হিসেবে কাজ করে। খেয়াল রাখো, তার মানে পি ব্লকের মৌলগুলো ভালো এসিড হিসেবে কাজ করবে, এস ব্লকের মৌলগুলো ভালো ক্ষার হিসেবে কাজ করবে। আশা করি তোমাদেরকে অনেকগুলো এমসিকিউ কভার করার চেষ্টা করছি মোটামুটি। ঠিক আছে, এস ব্লক, পি ব্লক, ডি ব্লক এবং এফ ব্লক থেকে। আচ্ছা এই টপিকগুলো খুব ইম্পর্টেন্ট। পড়ার পরে তুমি অবশ্যই কি করবা, একটা জিনিস তুমি নিজের থেকে পড়ে ফেলবা। যেমন তোমাকে একটা মৌল দিল, ঠিক আছে, ধরো জিঙ্কের ইলেকট্রন বিন্যাস তোমাকে করতে বললে, ধরো তোমাকে বলো যে এটার গ্রুপ কত আর পর্যায় কত। কি কত? গ্রুপ এবং পর্যায় কত। ঠিক আছে, কি বললো, যে কোনো একটা মৌল দিয়ে তোমাকে গ্রুপ বের করতে বলতে পারে, পর্যায় বের করতে বলতে পারে। মোটামুটি প্রায় সময় এমসিকিউতে পাওয়া যায়, এটা তোমরা ছোট থাকতে 9-10 থেকে শিখে আসছো। ঠিক আছে, তো এটা নিয়ে আমি একটা বেশি কথা বলতেছি না, এটা অবশ্যই তুমি কি করবা, নিজের দায়িত্বে দেখে নিবা। এরপরে আমরা চলে যাচ্ছি ডি ব্লকের। ডি ব্লকটাকে আমরা কিন্তু দুইটা ভাগে ভাগ করছি। ঠিক আছে, ডি ব্লকের কিছু কিছু মৌল, এদেরকে আমরা বলি কি অবস্থান্তর মৌল। কি বলি? অবস্থান্তর মৌল। ঠিক আছে, ডি ব্লক দুইটা পার্টে ভাগ করা, একটা হচ্ছে অবস্থান্তর মৌল আর একটা হচ্ছে অবস্থান্তর মৌল নয়। ঠিক আছে, যারা অবস্থান্তর মৌল তাদের কিছু স্পেশাল বৈশিষ্ট্য দেখা যাবে। একটা হচ্ছে একাধিক জারণ অবস্থা প্রদর্শন, এটা কিন্তু এমসিকিউর জন্য খুব ইম্পর্টেন্ট। ডি অবস্থান্তর মৌলের বৈশিষ্ট্যগুলো একটু আলাদা হয়, তারা কি করে? একাধিক জারণ অবস্থা শো করে। ঠিক আছে, একাধিক জারণ অবস্থা প্রদর্শন। তারপর হচ্ছে কি জটিল যৌগ গঠন। কি গঠন? জটিল যৌগ গঠন। তারপরে বৈশিষ্ট্যটা হচ্ছে রঙিন যৌগ গঠন। কি গঠন? রঙিন যৌগ গঠন। আচ্ছা এছাড়া আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে প্রভাবক হিসেবে কাজ করে, ভালো প্রভাবক হিসেবে কাজ করে। ঠিক আছে, প্রভাবক হিসেবে কাজ করে। আর লাস্ট এটা হচ্ছে প্যারাচুম্বক। প্যারাচুম্বক মানে হচ্ছে যারা চুম্বক ক্ষেত্র দ্বারা আকৃষ্ট হয়। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা কি বললাম, এই ডি ব্লকে এসে আমরা ডি ব্লকটাকে দুইটা ভাগে ভাগ করছি, একটা হচ্ছে অবস্থান্তর মৌল আর একটা হচ্ছে অবস্থান্তর মৌল না। এখন কারা অবস্থান্তর মৌল আর কারা অবস্থান্তর মৌল না আমরা পরের টপিকে দেখতেছি, অবশ্যই কোনো সমস্যা নেই। আচ্ছা এই অবস্থান্তর মৌলগুলোকে আমরা আলাদা করব কিভাবে? তাদের নিশ্চয়ই কিছু বৈশিষ্ট্য আছে, স্পেশালিটি আছে। তাদের এক নাম্বার স্পেশালিটিটা হচ্ছে তারা একাধিক জারণ অবস্থা প্রদর্শন করবে। 2 নাম্বার স্পেশালিটিটা হচ্ছে জটিল যৌগ গঠন করবে। 3 নাম্বার স্পেশালিটিটা হচ্ছে রঙিন যৌগ গঠন করবে। 4 নাম্বার স্পেশালিটিটা হচ্ছে প্রভাবক হিসেবে কাজ করবে। আর 5 নাম্বার বৈশিষ্ট্যটা হচ্ছে প্যারাচুম্বকত্ব, মানে তারা বেশিরভাগই কি হবে? প্যারাচুম্বক, মানে চুম্বক ক্ষেত্র দ্বারা আকৃষ্ট হবে। এখন প্রশ্ন হলো কারা অবস্থান্তর মৌল, এটা তো আমাকে ওরা বোঝাইতে হবে। ঠিক আছে না? তো কারা অবস্থান্তর মৌল এটা যদি আমরা বুঝতে চাই তাহলে আমাকে অবশ্যই একটা জিনিস শেখা লাগবে,
অবস্থান্তর মৌলের সংজ্ঞা, ঠিক আছে? অবস্থান্তর মৌল, তাহলে অবস্থান মৌল কারা? যাদের সুস্থিত আয়নের ডি অরবিটালটা কি থাকে? ডি অরবিটালটা আংশিক পূর্ণ থাকে, ঠিক আছে? কি বলতেছি? আংশিক পূর্ণ, তাদেরকে আমরা কি বলি? অবস্থান্তর মৌল বলি। সংজ্ঞাটা আমি পুরো লিখি না, জাস্ট মেইন পয়েন্টটা লিখছি। সুস্থিত আয়নের ডি অরবিটালটা কি থাকবে? আংশিক পূর্ণ। এখন আমরা জানি যে ডি ব্লকের ইলেকট্রন বিন্যাসটা কিরকম ছিল? ns2 n-1d 1 থেকে 10 ছিল, মনে আছে? ডি অরবিটালের মানে ডি ব্লক মৌল সময়ের ইলেকট্রন বিন্যাসটা কিরকম ছিল? ns2 n-1d 1 থেকে 10। এখন ওরা আমাকে বলতেছে সুস্থিত যে আয়নটা হবে, মানে ডি ব্লকের মৌলগুলো যে সুস্থিত আয়নটা হবে, ওইটা ডি অরবিটালটা কি হইতে হবে? আংশিক পূর্ণ। আংশিক পূর্ণ মানে 10টা ইলেকট্রন থাকলে কিন্তু সে আংশিক পূর্ণ না। আংশিক পূর্ণ হইতে হলে অবশ্যই কয়টা থাকা লাগে? 1 থেকে 9 পর্যন্ত থাকতে পারে। তার মানে আমি এখানে 10টাকে কাইটা কি করে দিলাম? 9। ব্যাপারটা কি বুঝতে পারছো? অবস্থান্তর ইলেকট্রন বিন্যাসটা কিরকম? ns2 n-1d 1 থেকে 9, ঠিক আছে? আমি তোমাকে একটা উদাহরণ দিলে খুব ইজিলি ক্লিয়ার হয়ে যাবে। যেমন আমরা যদি স্ক্যান্ডিয়ামের কথা বলি, স্ক্যান্ডিয়ামের কয়টা ইলেকট্রন আছে? 21টা, ঠিক আছে? স্ক্যান্ডিয়ামের সুস্থিত আয়ন কত জানো? স্ক্যান্ডিয়াম 3+। মানে সে 3টা ইলেকট্রন কি করে দিছে? দিয়ে দিছে। তাহলে 3টা ইলেকট্রন যদি সে দিয়ে দেয়, তাহলে তার এখন টোটাল ইলেকট্রন কয়টা আছে? 18টা। এখন যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি, আগের ইলেকট্রন বিন্যাস করলে কি পাইতাম? আগে ইলেকট্রন বিন্যাস করলে আর্গন 18 পর্যন্ত সেম পাইতাম। আর্গনের 18 পর্যন্ত আমরা পাইতাম সেম। তারপরে ইলেকট্রনটা 3D তে না যায়, কোথায় যেত? 4s। 4s এ কয়টা যাইতো? 2টা। 18 আর 2 কত? 20। এরপরে 3D তে কয়টা যাবে? একটা, ঠিক আছে? আর স্ক্যান্ডিয়ামের সুস্থিত আয়ন কত? 3+। আমরা কিন্তু অবস্থান্তর মৌলের সংজ্ঞায় বলে দিছে কারা হবে? অবশ্যই কি হবে? সুস্থিত আয়ন। স্ক্যান্ডিয়ামের সুস্থিত আয়ন হচ্ছে 3+। 3+ মানে সে 3টা ইলেকট্রন কি করছে? দিয়ে দিছে। তাহলে এখন তার 3D কত? 0। আর 4s ও কত? 0। এখন তোমাকে ডি অরবিটালটা কি অবস্থায় থাকতে হবে? আংশিক পূর্ণ। দেখো তো এই ডি অরবিটালটা কি আংশিক পূর্ণ? না, এই ডি অরবিটালটা পুরাই ফাঁকা। আংশিক পূর্ণ হইতে হলে অবশ্যই কয়টা থেকে কয়টা ইলেকট্রন থাকা লাগে? 1টা থেকে 9টা। যেহেতু এটা আংশিক পূর্ণ না, তার মানে এটা অবস্থান্তর মৌল নয়, ঠিক আছে? অবস্থান্তর নয়। ব্যাপারটা কি বুঝতে পারছো? তাহলে আমরা একটা অবস্থান্তরের উদাহরণ দিই, তোমাকে কিন্তু এমসিকিউ তো দিতে পারে যে কোনটা অবস্থান্তর মৌল ব্যাখ্যা করো। ম্যাঙ্গানিজ, আচ্ছা না ম্যাঙ্গানিজ না, আমরা কপারে যাই। কপারে কয়টা ইলেকট্রন আছে? 29টা। কপারের কয়টা ইলেকট্রন আছে? 29টা। এটা আমরা সবাই জানি। এই আর্গন 18 পর্যন্ত ইলেকট্রন বিন্যাস সেম। 4s এ কয়টা যাবে? 2টা। তাহলে 18 আর 2 কত? 20। এরপরে 3D তে কয়টা যাবে? 9টা। কিন্তু এখানে একটু ব্যতিক্রম ছিল। ব্যতিক্রমটা কি ছিল? সে স্থিতিশীলতার জন্য একটা ইলেকট্রন টান দিছিল, টান দিছে হয়ে গেছে 10, আর এই হয়ে গেছে কয়টা? একটা, ঠিক আছে? এটা মনে আছে আশা করি। আচ্ছা, কপারের সুস্থিত আয়ন কত বলতে পারবা? কপারের সুস্থিত আয়ন হচ্ছে কপার 2+। কপারের সুস্থিত আয়ন কত? 2+। তাহলে এখন সে কয়টা আছে ইলেকট্রন? 27টা। 27টা মানে সে 2টা ইলেকট্রন কি করছে? ত্যাগ করছে। একটা ইলেকট্রন তো সে এখান থেকে যাবে গা, আরেকটা ইলেকট্রন যখন যাবে 10 থেকে কতই যাবে? 9। তাহলে দেখো এর কিন্তু ডি অরবিটালটা এখন কি আছে? আংশিক পূর্ণ আছে। আংশিক পূর্ণ হইতে হলে কয়টা থেকে কয়টা থাকা লাগে? 1টা থেকে 9টা। তার মানে ডি অরবিটালটা আংশিক পূর্ণ, তার মানে আমরা এটাকে কি বলতে পারি? অবস্থান্তর মৌল বলতে পারি। আর অবস্থান্তর মৌল যারা আছে তারা এই 5টা বৈশিষ্ট্য অবশ্যই কি করবে? শো করবে। একটা হচ্ছে কি? একাধিক জারণ অবস্থা প্রদর্শন, তারপর হবে কি? জটিল যৌগ গঠন, রঙিন যৌগ গঠন, তারপর হচ্ছে কি? প্রভাবক হিসেবে কাজ করা, তারপর হচ্ছে কি? প্যারাচৌম্বক ধর্ম। ওকে, তো আশা করি আমাকে যদি একটা মৌল দিয়ে কোনটা অবস্থান্তর আর কোনটা অবস্থান্তর না আমাকে ব্যাখ্যা করতে বলে, আশা করি আমরা ব্যাখ্যা করতে পারবো, ঠিক আছে?